ভাবে আপনারা সুখে শান্তিতে আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাদেরকে যখন আমরা বলি জনপ্রতিনিধি, জনপ্রিয়, তখন যদি এখানে একটা রাজনৈতিক দল এবং নেতাকে যদি মার্জিনালাইজড করতে চায় কেউ, বাস্তব থেকে দূরে সরায় দিতে চায়, তখন পিছনে যারা ষড়যন্ত্রকারী অর্থাৎ মীর জাফর যারা থাকে তারা একটা কুটচাল দেয়। ওই কুটচালটা কি জানেন? কুটচালটা হলো বলবে যে স্যার আপনাকে নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয় আপনাকে সিকিউর প্লেসে নেব। দর্শক বৃন্দ, আমার কথাটাকে একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি ঘুম থেকে উঠে সকালবেলা নাস্তা খাওয়ার পরে বাইরে যাবেন, ঘুরতে যাবেন, ওই মুহূর্তে যদি এসে 10 জন পুলিশ বলে স্যার আপনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, আপনাকে আমাদের নিরাপত্তা দিতে হবে, তো নিরাপত্তা দেওয়ার জন্য আপনি চা খাইতে চাইবেন, আপনাকে ঘিরা রাখবে, আপনি টয়লেটে যাবেন, আপনি ঘিরা থাকবে, অর্থাৎ আপনার ব্যক্তি জীবন বলতে আর কোনো কিছু থাকবে না। আপনার সাথে আপনার বাবা দেখা করতে আসবে, সিকিউরিটি বলবে বাবারে ভালো করে চেক করবে, বাবা যদি কিছু একটা করে। আপনার স্ত্রী আসবে, স্ত্রীকে উলঙ্গ করে দেখবে যে তার কাছে এসে যদি আপনাকে হার্ট করে। দিস ইজ দ্য ট্যাকটিক্স। আপনাকে আমি একটা কথা বলি, জন এফ কেনেডি যখন তার বাবা তাকে বলেছে যে তোমার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যেতে হবে, তখন জ্যাকুলিন কেনেডি একটা কথা বলছিল, হোয়াইট হাউসে তোমার যে নিরাপত্তা ব্যবস্থা আছে আমি ওটা পছন্দ করি না। এই নিরাপত্তার নামে আমার পুরা প্রাইভেসিকে ধ্বংস করা হবে, আমাকে জনগণ থেকে দূরে সরাইয়া দেয়া হবে, আমি জনগণের সাথে হাত মিলাতে পারবো না, এই ব্যবস্থাটা করা হবে। আমি বাস্তবতা আর জানবো না, রাস্তার কোনো লোকজন আমার কাছে এসে বলবে না যে আমি কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি, জনগণ এটা বলার সুযোগ পাবে না। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে মুজিব শেখ ক্ষমতায় বসেছিল, কোন নির্বাচিত হয়ে না, আমি ওইদিকে না যাই, অত্যন্ত জনপ্রিয়তা নিয়ে মুজিব শেখ ক্ষমতায় বসেছিল। ভারতীয় তল্পি বাহকরা, বেঈমানরা, মীর জাফররা কি বললেন, নেতা আপনি এত বড় নেতা, আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, আপনার একটা সিকিউরিটি আছে না, আপনার নিরাপত্তা আছে না। এটা কইরা কি করছে আপনারা জানেন দর্শক বৃন্দ? মুজিব শেখকে বাস্তবতা থেকে দূরে সরাইয়া দেওয়া হয়েছে। মুজিব শেখের ধারে কাছেও আর লোকজনদেরকে যেতে দেওয়া হলো না। মুজিব শেখের কাছে যারা জড়ায় ধইরা মুজিব শেখকে কোলাকুলি করতে যাইতো, গালে চুমা দিতে যাইতো, তাদেরকে বলা হইল না, তার সিকিউরিটি। মুজিব শেখ এমন ভাবে জনবিচ্ছিন্ন হলেন, তার আত্মীয় স্বজনরা কে কোথায়, ডানে বায়ে আছে, জীবিত আছে না মরে গেছে, এই খবর নেওয়ার সময় মুজিবের ছিল না, তার ধারে কাছে কাউকে ঘেঁষতে দেয়া হতো না। এবার তার পরবর্তীতে জেনারেশনের দিকে তাকান। বাংলাদেশের সৌভাগ্য দর্শকবৃন্দ, আমি ঐতিহাসিকভাবে আপনাদেরকে যদি আমি ব্যাখ্যা করতে চাই, জিয়াউর রহমান যখন সরকার প্রধান হলেন, উনি আর্মি ইউনিফর্ম পরে, কেন আপনারা মনে হয় কাদা মেখে লোকজনের পাশে বসে চা খেতেন, আড্ডা মারতেন, জিজ্ঞাসা করতেন, যদিও ধমকে সুরে বলতেন, কিন্তু কাছে যেতেন। উনি দেখেছেন, উনি জেনেছেন একজন মানুষকে, একজন সরকার প্রধানকে কি করে জনবিচ্ছিন্ন করা হয়, উনি দেখেছেন। উনি কাছে যেতে চাইলেন, আর্মি এসে বলল স্যার আপনাকে সিকিউরিটি দিতে হবে। জিয়াউর রহমান সাহেব বলেছিলেন হেল উইথ দ্য সিকিউরিটি। উনি কাছে যেতে চাইলেন। আলটিমেটলি র এবং বিএনপির বেঈমানরা যখন টের পেল যে জিয়াকে জনবিচ্ছিন্ন করা যাবে না, তখন তারা জিয়াউর রহমানকে কেটে ফেলে দিল। জনগণ জিয়াউর রহমানকে মারে নাই, দেশের জনগণ কখনো রাষ্ট্রপ্রধানকে মারে না। কারা মারে? যারা পিছনে বসে ভারতের হয়ে ষড়যন্ত্র করে।
আজকে এই কথাটা কেন বলছি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কে? বাংলাদেশে সফল একজন নাগরিক, শিক্ষিত একজন ব্যক্তি, লক্ষ কোটি মানুষদেরকে গ্রামীণ ব্যাংকের নামে লোন দিয়েছে, হেল্প করেছে। এই লোকের সিকিউরিটি লাগবে কেন? এই লোককে যমুনা নামক এক হাজতের ভিতরে নিয়ে ঢুকানো হয়েছে। নিরাপত্তার নামে কি করেছে? তাকে কমপ্লিটলি আইসোলেটেড করে দেওয়া হয়েছে, দরজায় বসিয়ে রেখেছে হারামজাদি এক রাক্ষসীকে, যাতে ওনার ধারে কাছে কেউ যেতে না পারে। এবং সিকিউরিটির নামে আমেরিকা এসছে। দর্শকবৃন্দ, কত কষ্টের কথা, বিরক্তির কথা। বাংলাদেশে না হয় তার সিকিউরিটির অভাব আছে, বাংলাদেশের মতো জায়গায় না হয় ভারতীয় তল্পিবাহক এবং শুয়োর শ্রেণী ওয়াকারের নেতৃত্বে বসে আছে ওনার মাথায় গুলি করার জন্য। আমেরিকার মতো দেশে এসে ইউনূসকে যদি কমপ্লিটলি আইসোলেটেড করা হয় এবং বলা হয় ওনার নিরাপত্তার অভাব, ওনার সাথে দেখা করতে গেলে আপনাকে 10 বার উলঙ্গ করবে, আপনার হাতের ফোনটা নিয়ে যাবে, আপনার কোনো ডিভাইস থাকতে পারবে না, পারবে তো আপনার জুয়েলারি খুইলা নিবে। কারা করছে? ওয়াকার করছে। কারা করছে? নিরাপত্তার নামে ভারতীয় কুত্তার বাচ্চারা করছে। কারা করছে? হাসিনা করছে। শেষ একটা উপমা দিয়ে আপনাদেরকে আমি কথাটা শুরু করব। আমেরিকায় ওসামা বিন লাদেন টুইন টাওয়ারকে ধ্বংস করেছে। করেছে বা করে না, ইটস এ ডিফারেন্ট টপিকস। ধরে নেই সরকারিভাবে করেছে। এই 9/11 করার পরে আমেরিকায় একটা ডিপার্টমেন্ট তৈরি হইল, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। কি হলো জানেন দর্শকবৃন্দ? আমেরিকার যে ব্যক্তি স্বাধীনতা বা প্রাইভেসি ছিল, ইটস গন। আমেরিকায় কোন এয়ারপোর্টে একজন বৃদ্ধা মহিলা যখন সিকিউরিটি চেক পয়েন্টের ভিতর দিয়ে যায়, আপনারা জানেন দূরে অন্য কোন রুমে বসে ওই উলঙ্গ ওই মহিলার কাপড় পরা থাকলে ওই ক্যামেরার মধ্যে স্ক্যানের মধ্যে দেখে ওই মহিলা উলঙ্গ হেঁটে যাচ্ছে, আর সিকিউরিটি নাই। একটা যুবতী মেয়ে যখন একটা এয়ারপোর্টের সিকিউরিটি এরিয়া হেঁটে যায়, ওখানে দেখে একেবারে সিকিউরিটিরা দেখে একটা উলঙ্গ মহিলা ঢুকলো। প্রাইভেসি, সিকিউরিটির নামে আমেরিকা সফল হয় নাই। সফল হয়েছে কে জানেন? যারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা চেয়েছে আমেরিকার জন্য সিভিল লিবার্টিস না থাকে, তারা চাইছে আমেরিকার জন্য কোনো প্রাইভেসি না থাকে, তারা চেয়েছে আমেরিকার জন্য কোনো স্বাধীনতা না থাকে। আজকের আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নে যে কমিউনিস্ট গভর্নমেন্ট ছিল আন্ডার ব্রেজনেভ, আন্ডার ক্রুশচভ, নিকিতা ক্রুশচভ এবং স্ট্যালিন, আমেরিকা এখন ওইভাবে চলছে। ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আইসোলেটেড করার জন্য, জনবিচ্ছিন্ন করার জন্য ভারতীয় হাসিনার ষড়যন্ত্র ওয়াকারের মাধ্যমে সফল হয়েছে। আমেরিকা সফরকে ডিম আখতার হোসেনের পিঠে মারে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে মেরে তারা প্রমাণ করে দিয়েছে যে ভারত ওয়াকার যে ফাঁদ পেতে ছিল, ইউনূস, এনসিপি এবং জামাত ওখানে পা দিয়েছে। দর্শকবৃন্দ, এটা নিয়ে আজকের কথা বলবো। আসুন আমরা আলোচনা শুরু করি। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আজকের আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমাদের সাথে ডক্টর
মাসুদ রহমান এবং নিরুনিরা একটু পরে যোগ দিবেন। আপনাকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জনাব জাকারুল্লাহ সাহেব, আমাকে আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাবার জন্য। আসসালামু আলাইকুম আপনার দর্শক শ্রোতা, এখন যারা দেখছেন, আগামী যারা দেখবেন, তাদের সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আপনি এতক্ষণ আমার কথাটা শুনেছেন যে কোনো মানুষকে যদি আইসোলেটেড করতে হয়, তার প্রথম পদক্ষেপ হলো তাকে সিকিউরিটির নামে তার চারিদিক আটকায় দেওয়া। আমি আপনার কাছে জানতে চাইব, মুজিবের সিকিউরিটির নামে মুজিব শেখকে পুরোপুরি জনবিচ্ছিন্ন করা হয়েছিল। জিয়া সাহেবকে চেয়েছিল এটা করতে, জিয়া সাহেব সেটাকে ওভাররুল করেছে। কারণ দেশের জিয়া সাহেব একটা কথা বলেছিল, জনগণ আমাকে মারবে না, জিয়া সাহেব বলেছেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস কমপ্লিটলি আইসোলেটেড, মুজিবের চেয়েও আইসোলেটেড। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি দুভাবে দেখি জিনিসটাকে। এক হলো, যে ব্যক্তি জনপ্রিয় এবং যে ব্যক্তির ওই সাহস আছে এবং বুঝে যে সে রাষ্ট্রের বা জনগণের কোনো ক্ষতি করে না এবং জনগণ তার কোনো ক্ষতি করবে না, তার মধ্যে এই জিনিসটা কাজ করে না যে আমার বিশেষ সিকিউরিটি লাগবে। কারণ তার সেই আত্মবিশ্বাস আছে, সে যাই করে তার এই পজিশনে থেকে জনগণের জন্যই করে, তার নিজের জন্য করে না। ওই ব্যক্তি ভয় পায় জনগণকে, যে যে জনগণের বিরুদ্ধে কাজ করে, জনগণ যাকে বুঝে যে সে জনগণের ক্ষতি করতেছে, সেই তখন হাজার ধরনের সিকিউরিটি নেবে। যেমন ধরেন হাসিনা, শেখ হাসিনাকে কিন্তু কখনোই আপনি দেখেননি যে সে জনগণের কাছাকাছি আসতে পেরেছে। যেমন ধরেন, যখন শেখ হাসিনা গাড়ি দিয়ে যেত রাস্তাতে, রাস্তার কয়েক রাস্তা পর্যন্ত খালি রাখতে হতো এবং যারা রাস্তার পাশে থাকতো তাদেরকে অপোজিট দিকে তাকিয়ে, মানে আপনার রাস্তার দিকেও তাকাতে পারবেন না, শেখ হাসিনার গাড়ির দিকেও তাকিয়ে থাকতে পারবেন না, অপোজিট দিকে তাকিয়ে থাকতে হবে। আশেপাশে বিল্ডিং এ তার সিকিউরিটি থাকতো। কেন? কারণ সে জানে যে সে কতটা খারাপ এবং জনগণ যে তার নিরাপত্তা না, তার যে একমাত্র নিরাপত্তা তার সিকিউরিটি, সেটা সে খুব ভালোভাবে জানতো। তো সেই কারণে আপনার যদি আপনি যদি হাসিনাকে সাথে যদি শেখ মুজিব, জিয়া রহমান বা ইউনূস সাহেবের কথা তুলনা করেন, এটা খুবই পরিষ্কার। হাসিনা সিকিউরিটি দরকার, যেহেতু সে জনগণের বিরুদ্ধে কাজ করতো এবং সে জনগণকে ভয় পাইতো। কিন্তু শেখ মুজিবুর রহমান, জিয়া রহমান, বিশেষ করে আমি জিয়া রহমানের কথাই বলবো, জিয়া রহমান গ্রামে রাস্তায় কাজ করেছে, মানুষের সাথে, সাধারণ লোকের সাথে দেখা করেছে, তাদের উঠোনে যে উপস্থিত হয়েছে কোনো সিকিউরিটি ছাড়াই। কারণ উনি জানেন যে উনি রাত দিন যা করতেছেন দেশের জন্য করতেছেন, জনগণের জন্য করতেছেন। জনগণ ওনাকে মারবেন না, এটা ওনার আত্মবিশ্বাস ছিল এবং সত্যিকারে তাই জনগণ ওনাকে মারেনি। যারা ওনাকে মেরেছে উনি ওইটা জানতেন যে যদি ওনাকে কেউ মারে সেটা ভারতীয় এজেন্টরাই মারবে তাকে, এবং তাই হয়েছে, ভারতীয় এজেন্টরাই মারছে। হাসিনা কিন্তু সেই ভয় ছিল না, ভারতীয় এজেন্টরা তাকে আপনার নিরাপত্তা দিয়ে রাখছিল। হাসিনা, এবং হাসিনা শুধু হাসিনা কেন, দেখেন হাসিনার বোন, হাসিনার বোন সরকারি কিছুই না, কিন্তু হাসিনার বোনের নিরাপত্তা, হাসিনার মেয়ে ছেলে, হাসিনার বোনের ছেলে মেয়ে, সবার নিরাপত্তা দরকার। কেন? কারণ জনগণ তারা নিজেরা জানতো যে তারা যা করতেছে তা জনগণের বিরোধী। আমি কিছু ঘটনা আপনাকে বলি, তাহলে হয়তো আপনার আরো ক্লিয়ার হবে। বাংলাদেশে হাসিনার বোন এবং ওদের যে 3 ছেলে মেয়ে, 5 জন, আসলে এরা প্রতিদিনই কোথায় কি করবে, কাকে মারবে, কাকে কি করবে, এগুলো গোপন বৈঠক করতো। আমি এমন জানি যে হাসিনার হাজবেন্ডের বাসায় প্রায় রাতে গোপন বৈঠক হতো এবং সেখানে তারা গোপন বৈঠকে ডিসিশন নিত কাকে মারবে, কোথায় ব্যাংক লুট করবে, কাকে দিয়ে কত টাকা আনবে, এগুলো প্রতিদিন তারা ইয়ে হতো। সুতরাং এরা প্রত্যেকেই দায়ী এই ব্যাপারে দায়ী, এবং ভিতরে ওরা জানতো, ওদের আত্মার ভিতরে জানতো যে ওরা ক্রিমিনাল। এই জন্য ওদের ভয় ছিল, ওরা কোনো জায়গায় নিরাপত্তা ছাড়া যেতে পারতো না। সাথে সাথে যারা ছিল, যেমন হাসিনার দেবর সিদ্দিক, কি সিদ্দিক, সে এবং তারেক সিদ্দিক, এবং যারাই এদের মধ্যে যারা এগুলো ক্রিমিনাল কাজ করতো এবং দেশের জনগণের বিরুদ্ধে ছিল, তারা প্রত্যেকে সিকিউরিটি ছাড়া কোথায় যেত না, তারা জনগণের কাছে ছিল না, কারণ তারা নিজেরাই ভয় পেত জনগণকে। এবং হাসিনা যেভাবে কাজগুলো করতো, হাসিনার মেইন এই ছিল এই কয়জন সবচেয়ে উপরে যারা ডিসিশন মেকারের ইয়েতে ছিল, তার পরবর্তীতে ছিল হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, এবং তারপরে তার আদার লেসপেন্সের বাহিনী এবং অন্যান্য যারা ইয়ে ছিল, এরা সবাই মিলে বাংলাদেশকে
এই ক্রাইমগুলো করা এটা একটা মাফিয়া ছিল, হ্যাঁ, এবং এই ক্রাইমগুলো করতো, এবং এই পুরো আপনি যদি গোষ্ঠীকে দেখেন এরা প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুগত। আপনারা জানেন, আমি ঘটনা জানি, যেমন ধরেন হাসিনার ছেলে জয় যখন বাংলাদেশে যেত, সে যেখানে ঘুমাবার কথা রাতে ওখানে ঘুমাতো না, সে এক জায়গায় দেখাতো, অন্য জায়গায় টানেল দিয়ে বের হয়ে আরেক জায়গায় যে ঘুমাতো। এদের এই ধরনের অবস্থা ছিল, মানসিকভাবে তারা এতটাই ভীত ছিল। সুতরাং এই ধরনের লোক যারা ক্রাইম করে, যারা ক্রাইমের সাথে জড়িত, যারা জনগণের বিরুদ্ধে কাজ করে, তাদের সারাক্ষণই সিকিউরিটি লাগে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যেটা বললেন, যখন ইউনূস সাহেবের কথা আসলেন, ইউনূস সাহেব তো এখন পর্যন্ত আমরা দেখি নাই যে জনগণের বিরুদ্ধে কোনো ক্রাইম করতে। হ্যাঁ, ওনাকে হয়তো অনেক কিছু করতে দেওয়া হচ্ছে না, বা উনি অনেক কিছু করতে পারতেছেন না, কিন্তু উনি এমন কোনো স্টেপ নেননি যেটাতে সাধারণ জনগণকে ওনার স্বার্থে, ওনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য উনি খুন খারাপি করছেন, বা উনি কাউকে অত্যাচারিত করছেন, বা উনি কোনো ব্যাংকের টাকা লুট করছেন, বা অন্যায়ভাবে কোনো জায়গায় থেকে ঘুষ নিচ্ছেন। যেহেতু ওনার ওই আত্মবিশ্বাস আছে যে উনি এমন কিছু করেন নাই, তো উনি জনগণের কাছে যেতে ওনার কোনো সিকিউরিটি লাগার কথা না। এবং আপনার কি ডক্টর মুজিব, আপনার কি মনে হয় ঢাকায় ডক্টর মোহাম্মদ ইউনূস আগে কাউরান বাজারে যেতেন, হেঁটে যেতেন, কোর্ট আদালতে উনি একা উকিল নিয়ে, একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘুরে বেড়াতেন, কেউ ওনাকে, কত লোকজন ওনাকে অটোগ্রাফ নেওয়ার জন্য, সেলফি নেওয়ার জন্য ওনার পাশে গিয়ে দাঁড়াতো? এটা এখন কি জানেন, যেহেতু যে কয়েকটা ঈদে যখন উনি বাইরে গেছেন, জনগণের কাছে গেছেন, মানুষ শয়ে শয়ে মানুষ বলছে যে ইউনূস সাহেব, আমরা 5 বছর আপনাকে চাই। এগুলো এই রাজনীতিবিদ এবং ভারতীয় যারা রয়্যাল এজেন্ট, যারা ওনার পাশে জিনিসগুলো কন্ট্রোল করে, কাজ করে, তারা চায় না উনি মানুষের কাছে যাক, আর জনগণের এই একটা জোয়ার আসুক জনগণের মধ্যে, যে না আপনি যেতে পারবেন। বিঙ্গো, আমি ঠিক ওই কথাটাই বলছি ডক্টর মুজিব, আমি ঠিক ওই কথাটাই বলছি। ওইটাই ওরা ভয় পায়। এখানে ইউনূস সাহেবের ভয় নাই, ভয় হলো রয়ের এজেন্টদের, রয় হলো ভারতীয় এজেন্টদের। কারণ ওরা চাচ্ছে দেশে বিদেশে ইয়ে করতে, যে ইউনূস সাহেব মানে বিপদের মধ্যে আছেন, ইউনূস সাহেব থাকলে আমাদের দেশের জন্য ভালো না, নানা কিছু ভাবে প্রকাশ করতে চান। ইউনূস সাহেবের প্রতি যে জনসমর্থন আছে, এটা যতই দেখা যাবে অতই ওনাদের জন্য ডিফিকাল্ট হবে ইউনূস সাহেবকে প্রেশার দিয়ে কোনো কিছু করানো। এই জিনিসটা যাতে না হয়, কারণ ওরা একবার যখন ইউনূস সাহেব বাইরে গেছেন, জনগণের সমর্থন দেখে ফেলছেন উনি। এইটা থেকে ওনাকে ভয় দেখিয়ে রাখা হচ্ছে যে না, আপনার নিরাপত্তা এটা আমাদের আইনের ব্যাপার, আমাদের দায়িত্ব আপনাকে নিরাপত্তা দেওয়া, সুতরাং আপনি এটা করতে পারবেন না, নানা রকম তাল বাহানা করা হচ্ছে আর কি। কথা বুঝছেন? ডক্টর মুজিব, আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের মতো জায়গায় ওনাকে নিরাপত্তা দিবে, বাংলাদেশের মতো জায়গায় ওনাকে যমুনার ভিতরে নিয়ে ঢুকাই আটকায় রাখবে, ঘরের দরজায় একটা বেডিরে বসাইয়া। আমাকে একটা কথা বলেন তো, আমেরিকায় একজন সরকার প্রধান, একজন ডিগনিটারিজ এখানে এয়ারপোর্টে পাড়া দেওয়ার সাথে সাথে তাকে সিক্রেট সার্ভিস দেওয়া হয়, তাকে প্রোটোকল দেওয়া হয়, এখানে ঢোকার সাথে সাথে ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি থাকে, আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের সিকিউরিটি থাকে, এখানে সিকিউরিটি দেওয়া আছে ওনার জন্য। আমেরিকার মতো জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সিকিউরিটি দেওয়ার নামে এসএসএফ, এই কুত্তার বাচ্চারা, এই বেশ্যার বাচ্চারা ডক্টর ইউনূসকে এমন ভাবে আইসোলেটেড করলো, গতকালকের অনুষ্ঠানে কয়েকজন ডাক্তার, কয়েকজন পেশাজীবী ওখানে তার ব্যবস্থা দেখা তারা ব্যাক করে চলে আসছে। আমি এই মুহূর্তে নাম বললাম না, একজন আমার অফিসে, একজন দুইটা কাপল আমার অফিসে এসে বলছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমরা দেখা করতে গেছি, আমাদেরকে এভাবে উলঙ্গ কইরা, অপমান কইরা কেউ চেক করে নাই, আমাদের ডিভাইস দিয়ে টান মারে নাই, কিন্তু ওখানে গেছি, তারা বলে, আমি বলছে একজন ডাক্তার বলছে আমি অন কলে আছি, আমার বাচ্চা আমাকে ইমার্জেন্সি কল করতে পারে, তারা বলে আমার ফোন দিয়া যাইতে হবে, আমার কোনো ডিভাইস থাকতে পারবে না, আমার এইটা করা যাবে না, আমার ওইটা করা যাবে না। আমার কাছে এসে বলে, একবারে ঠান্ডা মাথায় বলছে, ওই স্টুপিড ইউনূস আর তার হ্যান্ডলার, এই বালছলগো আমার দেখার দরকার নাই, আমি চলে আসছি। বিষয়টা আপনার কাছে আমেরিকার মতো জায়গায় আপনার কাছে কি এটা মানানসই মনে হইলো? না, এখানে দেখেন আমরা অনেক ডিগনিটারির সাথে অনেক সময় দেখা করেছি, কোনো রকম এই ধরনের কোনো কিছু দেখি নাই। আমি ব্যক্তিগতভাবে কখনো দেখিনি। আমি আপনাকে একটা ঘটনা বলি। যখন ক্লিনটন প্রেসিডেন্ট ছিলেন, কোন একটা সময় আমি ওনার সাথে 72 আওয়ার্স আমার ডিউটি ছিল। উনি তখন অ্যাপেকের সামিটে গেছিলেন। 72 আওয়ার্স আমি ওনার সাথে ছিলাম অ্যাজ এ ফিজিশিয়ান। আমাকে ওইভাবে চেক করেন। আমি যে গাড়ি নিয়ে গেছি,
আমেরিকার সিকিউরিটি, প্রেসিডেন্টের সিকিউরিটি আমার গাড়ি চেক করছে, গাড়ি ইয়ে করছে, কিন্তু আমার থেকে ফোন নেওয়া কিছু করেনি আমাকে। এবং আমি কন্টিনিউয়াসলি 72 আওয়ার্স প্রেসিডেন্ট ক্লিনটনের সাথে, যেখানে উনি গেছেন সাথে সাথে আমাকে থাকতে হচ্ছে, আমার ডিউটি ছিল সেটা। তো প্রেসিডেন্ট ক্লিনটনের সিকিউরিটির সাথে আমি কাজ করে দেখছি। আমাকে আমার শরীরে কোনো জায়গায় হাত দেয় নাই। হ্যাঁ, ওদের মেশিন আছে, মেশিন দিয়ে চেক করছে, দ্যাটস ফাইন, দ্যাটস অল। এবং আমাকে নিয়ে আমি যে পিছনের গাড়িতে আমি ঘুরতেছি, আমার প্রতি কোনো রকম ইয়ে করে নাই। মুজিব ভাই, আপনি তো ফিজিশিয়ান ছিলেন। জি। নীরার বার্থডেতে আমি নীরাকে নিয়ে বিল ক্লিনটনের বাসায় গেছি। বিল ক্লিনটনের বাসায় গেছি, হি ওয়াজ এ সিটিং প্রেসিডেন্ট। আমি এবং নীরা গেলাম, আমার ফোন থেকে সেলফি তুলছি, নীরা পাশে দাঁড়ান, আমরা সেলফি তুলছি গলায় হাত দিয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু, খুব ক্লোজ বন্ধু ডক্টর বিল ক্লিনটন এবং মিসেস ক্লিনটন, আমি পার্সোনালি জানি, অত্যন্ত ক্লোজ। তো বিল ক্লিনটন আমেরিকান একজন সিটিং প্রেসিডেন্টের সাথে কথা বলতে গেছি, আমার ফোনও কেউ নেয় নাই, আমারে কেউ উলঙ্গ কইরা চেক করে নাই। আমি সেটা বলছি, আমি ক্লিনটনের সাথে থেকে আমি দেখছি যে আমাকেও কি উলঙ্গ করে না, আমার গায়ে কেউ হাত দেয় নাই। ওদের একটা মেশিন আছে, চেক করছে চারিদিকে, দেখছে একবার চেক করছে শুধু, আর করে নাই 72 আওয়ার্স এর মধ্যে। তাইলে আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধরে তারা যে এই আইসোলেটেড করেছে, মার্জিনালাইজ করেছে, আপনার মনে হয় এটা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সিকিউরিটির জন্য, নাকি তাকে জনবিচ্ছিন্ন করার জন্য, নাকি মনে হবে হাসিনার মতো সেও একজন স্বৈরাচার, তার ধারে কাছে লোকজন গেলে তাকে আঘাত করতে পারে আমেরিকার মতো জায়গা? আমার কাছে মনে হয় কি যে ওই মাইন্ডসেটে এরা কাজ করে, যে হাসিনাকে যেভাবে ওরা গার্ড দিচ্ছে ওইভাবে তাকে করতে চাচ্ছে, এবং ইউনূস সাহেবকে জনবিচ্ছিন্ন বলে। আমি একটা কথা বলি, আপনি সিকিউরিটির ব্যাপারে বলি, আপনি খুব ভালো করে এটা জানেন, বিশেষ করে আমেরিকাতে এবং বাংলাদেশের সব দেশেই তাই। আপনার একদিকে হলো পার্সোনাল সিকিউরিটি, আরেকদিকে আপনার ইন্টেলিজেন্স। হ্যাঁ, ইন্টেলিজেন্স সারাদিকে কাজ করে। যেমন ধরেন একটা এক্সাম্পল, ইউনূস সাহেব এখানে আসছেন, তাই না? আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি এই দেশের ইন্টেলিজেন্স জ্যাকসেলেটে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, বাঙালি সমাজের মধ্যে, অন্য সমাজের মধ্যে কি হচ্ছে, সব তারা জানে, তারা তাদের নজরে আছে। তারা খুবই ক্লিয়ারলি জানতে পারবে যদি ইউনূস সাহেবের যদি কোনো রকম একটা সিকিউরিটি ব্রিচ হওয়ার সম্ভাবনা থাকে, এই ইন্টেলিজেন্স রিপোর্ট তাদের কাছে চলে যাবে, এবং সেটা গেলেই সাথে সাথে তাদের যে সিকিউরিটি লোক আছে তাদেরকে জানিয়ে দিবে যে এই ধরনের একটা জিনিস হতে পারে, এবং তারা এটা যদি না হয় ওই ইন্টেলিজেন্সের লোক আগে থেকে এই জিনিসগুলো টেক কেয়ার করবে। সুতরাং ব্যক্তিগতভাবে একটা লোককে ওই কর্ডন করে কয়েক লেয়ারের সিকিউরিটি দিয়ে আপনার এইভাবে এই দেশের সিকিউরিটি হয় না। কারণ দেখেন, ইন্টেলিজেন্স উইল মেক শিওর যে ওনার উপরে এই ধরনের কোনো কনস্পিরেসি হচ্ছে না, কোনো আঘাত আসার কোনো চান্স নাই। দ্যাট ইজ দেয়ার জব। কথা বুঝছেন? এবং সেইভাবে এখানে কাজ হয়। নইলে ওই ইন্টেলিজেন্সের কোনো দরকারই থাকতো না। শুধু কয়েক লেভেলের সিকিউরিটি নিয়ে মানুষ হাঁটতো এই দেশে। হ্যাঁ, মানুষ হাঁটে না কেন? কারণ হলো এটা একটা নেটের মধ্যে কাজ করে, এখানে একটা জাল বিছানো আছে। এই জালের মধ্যে আপনি আর আমি তাইলে উই আর অন দ্য সেম পেজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকায়, বাংলাদেশে কি আছে বাংলাদেশের কথা আমি আর আপনি না গেলাম, কিন্তু আমেরিকার মতো জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রডওয়েতে শপিং করতে পারবে না, ব্রডওয়েতে একটা অপেরা শো দেখতে পারবে না, কোন জায়গায় মেসিতে অথবা ব্লুমিংটনসে যেতে পারবে না, এমন কোনো কিছু আমেরিকায় নাই। কিন্তু তারা ইন্টেলিজেন্স সব জানে, ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মধ্যে এটা একটা জালের মতো। They have every point তারা কভার করে রাখে। মুজিব ভাই, তাইলে আমেরিকার মতো জায়গায় এটা করেছে একটা কারণে। আমেরিকায় যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থে বেশ কিছু লোকজনের সাথে পরিচয় হয়ে যায়, দেখা হয়ে যায়, যদি কথা বলে, তাইলে এই যে বেশ্যার বাচ্চারা এসএসএফ এর ট্যাগ লাগাইয়া সিকিউরিটির নামে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আইসোলেটেড করে, তাদের উদ্দেশ্য সফল হবে না। তাদের উদ্দেশ্য হলো ওনাকে আইসোলেট করে যাতে করে উনি জনগণের কাছে না যেতে পারে। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ইউনূস সাহেবের কাছে যে দেখেন আমরা থাকাতে আপনি কিছু হয় নাই, নাহলে আপনাকে মেরে শেষ করে দিত। এর এমন একটা ভাব দেখাবে, দেখেন না আওয়ামী লীগের ছিল যে গুন্ডা পান্ডারে কিভাবে করতেছে, আমরা আপনাকে ইয়ে করছি, আমরা আপনার আপন লোক। এগুলো যে বদমাইশ, এই যে আগের লোকগুলোই যে এই জিনিসগুলো করতেছে, এটা আশা করি ইউনূস সাহেব বুঝবেন। ডক্টর মুজিব, আমি আপনার কাছে ব্যাক করছি। নীরা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে শোতে। আসসালামু আলাইকুম, হোপফুলি আপনি ভালো আছেন।
আমি এই মুহূর্তে আমি আর মুজিব ভাই অনেকক্ষণ ধরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সিকিউরিটি নিয়ে কথা বলেছি। আমার কেন যেন মনে হয় নীরা, ঢাকা জেএফকে এয়ারপোর্টে যে ইনসিডেন্টটা আওয়ামী লীগকে দিয়ে তৈরি করানো হয়েছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যানিপুলেট করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা মেসেজ দেওয়ার জন্য যে আমাদের সিকিউরিটি কর্ডন আপনাকে মেনটেন করতে হবে, না করলে আপনার মুখের মধ্যে ডিম মাইরা দিবে আওয়ামী লীগাররা। ওনার ভিতরে একটা ভীতির সঞ্চার করতে চেয়েছে এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস কেভ ইন, ইংরেজি শব্দটা হচ্ছে CAVE, কেভ ইন, উনি তাদের এই ষড়যন্ত্রের মধ্যে পা দিয়ে দিছে। আমার এটা মনে হয়েছে জেএফকে তো ইনসিডেন্টটা তৈরি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার দরজার পাশে যে বেডি বসে তাকে হারামজাদি বুঝাইছে, স্যার আপনারা ফলাইবো, আপনার থুতমার উপরে ডিম মাইরা দিব, এইটা বুঝাইছে ডক্টর ইউনূস। কইছে আচ্ছা সাবজেক্টটা এইরকম কিনা, আপনার কাছে কি এইটা মনে হয় নাকি ডিফারেন্ট কিছু মনে হয়? নিরনীরা। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি এতক্ষণ মুজিব ভাইয়ের কথা শুনেছি এবং আপনার কথাও শুনেছি। এখন গোড়াঘাটে গেলে একটা কথা বলতে হয় যে বাংলাদেশে বালতির ভিতরে যে বোম ছিল সেটা কি বাংলাদেশের জনগণ রেখে আসছে? ওখানে বোমটা কোত্থেকে আসলো? আয়না ঘরের ভিতরে যে বোম ছিল, বোম সেটআপ যে ছিল, ওখানে থেকে যে তারা বেরিয়ে গেছে এবং বলছে যে ওখানে ডেঞ্জার, ওখানে ঢোকা যাবে না, এবং পরবর্তীতে সেগুলো আউট করা হয়েছে। তো ওই জিনিসগুলো কি বাংলাদেশের জনগণ রেখেছে নাকি সেনাপ্রধান নিজে ওখানে সেটআপটা রেখেছিল? মিলিয়ন ডলার কোশ্চেন, মিলিয়ন ডলার কোশ্চেন, নীরা, মিলিয়ন ডলার কোশ্চেন। সেভাবে এখন যদি বলা হয়, তাকে যদি বুঝানো হয়, আর আমার কথা হলো তাকে বুঝানো হবে কেন? তার যে বয়স এবং তার যে মানে এক্সপিরিয়েন্স যেটা আছে, সেটা তো আমি বলবো যে আমাদের যে 18 কোটি মানুষ আছে বাংলাদেশে, আমি বলবো সবার চেয়ে ঊর্ধ্বে সে সবকিছু জানে, বুঝে, দেখে, কিন্তু এরপরও তার যে ব্যক্তিগত যে একটা তো সেটা থাকবে না কেন? আমরা তো ওই পার্সপেক্টিভে তাকে আমরা পিক করেছি। আমরা তো সাধারণ জনগণের মতো তো ওইভাবে কাউকে ওখানে আনা হয়নি যে তাকে লেখা শিখাতে হবে, পড়া শিখাতে হবে, প্রতিটা ক্ষেত্রে তাকে ইনফর্ম করতে হবে যে না এইটা না এইটা, আপনি এইটা করেন। কিন্তু এর বাইরেও তো তার একটা বিষয় আছে যেটা অনেকের চেয়ে ঊর্ধ্বে সে। তাই এত কিছুর পরে যেটা বুঝানো হচ্ছে, আর আমরা যে শুধু ব্লেম দিয়েই যাব কাউকে সেটা না, কিন্তু এই মেসেজগুলো তার কাছে পৌঁছাচ্ছে না কেন? তো এই মেসেজগুলো যদি তার কাছে না পৌঁছায় তাহলে সে কি করে জানবে এবং তার টিম কি করে জানবে? এখানে একদম পুরো ওপেন দেখা যাচ্ছে যে বাংলাদেশ দুজনে রান করতেছে, দুইটা টিম বাংলাদেশকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে রান করছে দুইটা টিম। এটা একদম বাংলাদেশের জনগণের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এরকম একটা অবস্থার ভিতরে যদি তারা শ্যাডো কিছু রাখে, তো সেটা তারা কেন তারা নিজেদের ব্যাপারটা নিজেরা নীরা, একটা কথা, আপনার চোখের সামনে গতকালকের আপনি দেখেছেন একটা ফিজিশিয়ান কাপল এবং আরো দুইটা কাপল আমাদের অফিসে এসে আপনার সাথে এসে বলছে যে আচ্ছা আমরা ডক্টর ইউনূসের সাথে দেখা করলে কি আমাদেরকে কেউ মিলিয়ন ডলার দিবে? আমাদেরকে যেভাবে অপদস্থ করা হলো, একেবারে উলঙ্গ করে একের পর এক সার্চ করে, এই জুয়েলারি খুলায়, ফোন নিয়ে যায়, যেগুলা করা হয়েছে। এখন আমাকে একটা কথা বলেন, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সিকিউর না, তাকে জয় বাংলা কইরা দিবে। কিন্তু আয়না ঘরে আপনি একটা মূল্যবান কথা বলেছেন, আয়না ঘরে বালতির মধ্যে যে বোমা রেখেছে এটা তো জনগণ রাখে না, এটা তো রাখছে ওয়াকার এবং ওয়াকারের অপারেটিভরা। কিন্তু আমেরিকার মতো জায়গায় ডক্টর মুজিব একটা কথা বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাইরে শপিং করবে, লোকজনের সাথে হ্যান্ডশেক করবে, জ্যাকসনাইটসে এসে ঘোরাফেরা করবে। আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জ্যাকসনাইটসে এসে, জামাইকা গিয়ে, অ্যাস্টোরিয়া গিয়ে বাংলাদেশের লোকজনদের হ্যান্ডশেক করবে? আপনি চিন্তা করেন কত বড় দুর্ভাগ্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারাবন্দী বানানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা কি জানেন?
লুৎফুর রহমান না লুৎফুজ্জামান বাবর হাজতে বসে শুনছে তার মা মারা গেছে, এখন এই হাজত থেকে তাকে বেরি পড়াইয়া লয়ে গেছে এনিমেলের মতো তার মায়ের জানাজা পড়াইতে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কি করতেছে জানেন? সিরিয়াখানার জন্তু বানাইছে, সিরিয়াখানার জন্তু বানাইয়া সিকিউরিটির নামে তারে নিয়ে এক এক জায়গায় যাওয়া শুরু করছে। আমি যে কথাটা বলছি এর বাইরে কি কিছু আপনার মনে হয়? না, তাকে তো ঠিক মানে এইভাবেই তো তাকে মানে রাখা হয়েছে এবং রাখছে। তাকে জনবিচ্ছিন্ন করার একটাই কারণ হলো যে বাইরে কি হচ্ছে এ বিষয়টা তার পর্যন্ত পৌঁছাবে না, এবং না পৌঁছানোর কারণটা কি এবং এটার বেনিফিশিয়ারি কে এটা তো মানে একদম ক্লিয়ার। এখন যদি আমাদের দেশের পলিটিশিয়ানরা এটা বুঝে না বুঝার ভান করে, দেখে না দেখার ভান করে, শুনে না শোনার ভান করে, আপনি তাদেরকে কি করে সজাগ করবেন বলেন? ওকে, মীরা খুব ভালো বলেছেন। ডক্টর মাসুদ রহমান, খন্দকার মাসুদ রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আমি ঘুম ভাঙিয়েছি আপনাকে, আমি জানি হয়তো অনেক রাতে ঘুমিয়েছেন আপনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুবই ভালো লাগছে আবার জয়েন করতে পেরে ইন টাইম। মুজিব ভাই সাথে দেখা হয় আপনার শোতে এসে, এমন এত ব্যস্ত হয়ে গেছি আমরা। মুজিব ভাই আমার ওয়ান অফ দি ক্লোজেস্ট ডক্টরস ইন নিউ ইয়র্ক, আর আমিও প্রবাবলি ভাইস ভার্সা। তার সাথে আমার দেখা হয় আপনার শোতে এসে, এটা দুঃখজনক। আমাদের কাজ দেখা করতে হবে। But thank God মাসুদ ভাই, মুজিব ভাই চারপাশে সিকিউরিটি নাই। মুজিব ভাই চারপাশে কোনো মাসুদ ভাই, মুজিব ভাই 30 তারিখের পরে দেখা হবে, 30 তারিখের পরে। মুজিব ভাই আমাদের সাথে তবু দেখা হয়, আপনার চারপাশে সিকিউরিটি নাই। এই সিকিউরিটি কর্ডন আমাদের ভেদ করতে হয় না। মানুষকে আপনাদের যেই প্রসঙ্গে বলতেছেন আমি জানি কোশ্চেন থাকবে এবং আমি আলাপ করবো, সময় থাকলে আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। জি, মানুষকে যখন একজন কর্তা ব্যক্তিকে, যার কথায় অনেক কিছু হতে পারে, তাকে যখন তার আশেপাশের লোকেরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মনে করে যে আমরা আটকে দেব, কোনো কিছু জানতে দিব না, সেটা কিন্তু আজকের প্র্যাকটিস না, ওটা লং টার্মের প্র্যাকটিস। ভ্লাদিমির ইলিচ করতেছে কি ধরনের অন্যায় ভুল, আগের যে চিন্তা সেই থট প্রসেসকে এখনো রাখছে, এই জিনিসগুলো রিফ্লেকশন ওনার কাছে যায় না। হি ইজ দি অসহায় মেয়ের বাবা, ওনার মেয়ে প্রেম করে উনি জানতে পারবে না। তো এই সিকিউরিটি সিস্টেম এটা করতে পারে। ওনার সঙ্গে দুইটা ডিফারেন্ট সিকিউরিটি সিস্টেম আসছে এখানে, ওয়ান ইজ দি এসএসএফ and ওয়ান ইজ পিজিআর। যারা আসছে তারা কারো নির্দেশে বা নিজেদের চিন্তায় মাতব্বারি করে বেশ কিছু জিনিস করে ফেলছে। দে আর ডুইং ইট। এবং সে আমার এক বন্ধু, আমি নাম এখনই বলতে চাচ্ছি না, খুব ভালো বন্ধু, ইউনূস সাহেবকে টেক্সট করেছিলেন, তারপর উনি 30-40টা ফোন পান। আমি খোঁজ খবর করেছি এই ব্যাপারে। ওকে, আমি খোঁজ খবর করেছি, আমি খোঁজ খবর করলে পরে আমি, মুজিব ভাই খুবই ভালো জানেন এটা, আমি এক্স্যাক্ট অথেন্টিক কোনো কিছু না হলে আমি এটা আলাপ করি না। ওকে, এটা ছিল পিজিআর এখন পর্যন্ত, এটা কংক্রিট জানা যাবে আরেকটু পরে, 30 তারিখের পরে, কিন্তু এখন পর্যন্ত এটা ছিল পিজিআরে। ওরা আলাপ করে জানতে চাচ্ছিল সেই বন্ধুটার কি উদ্দেশ্য, ওরা আলাপ করে বুঝতে চেয়ে, এটা পিজিআর এর এসএসএফ এর ফোন ছিল সব, বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কিন্তু তারা লোকজন সব এখানে। তারা ফোন করে জানতে চাচ্ছিল যে হোয়াট ইজ ইউর এইম, আপনি কোনো কোশ্চেনের টাইমে কোনো বাজে কিছু করবেন কিনা, ওইখানে কোনো রেকর্ডিং হবে না, সেটা আবার ভিন্ন, ওনার জন্য না, অন্য কারণে রেকর্ডিং বন্ধ করা হয়েছে, ফোন নেওয়া বন্ধ করছে। ইটস এ কালচার নাও, কারণ এই কালচার ডেভেলপ করছে বাংলাদেশে এই গভর্নমেন্ট আসার পরে, ফোন নেওয়া বন্ধ। কারণ হচ্ছে ফোন নিয়ে অনেকে ভিতরে ঢুকে ওর কথাবার্তা রেকর্ড করে বাইরে নিয়ে ভাইরাল করে ফেলছে। এখন তো ভাইরাল করে দেওয়া সহজ খুব, তো এইটার জন্য অ্যাভয়েড করছে ফোন। বাট তাদের যে পদ্ধতি ছিল, ইটস এ ভেরি রং ওয়ে অফ টেলিং, ভেরি রং ওয়ে, যার জন্য আমি যাই নাই। আই গট দ্য ইনভাইটেশন, আই গট দ্য টেলিফোন, অ্যান্ড আই সেড না ভাই, আমার ব্যস্ততা আছে, আমার রোগী টুগী আছে, আই ক্যানট কাম, অ্যান্ড আই ডিড নট গো। কারণ আমি একজন ডাক্তার, আমি ফোন নিয়ে ঢুকতে পারবো না, এর কোনো বন্দোবস্ত করবে না। আমি যদি অন কল থেকে এভরি মিনিটে আমার একটা কল আসতে পারে, and I must be present within 40 minutes. Mujib bhai will confirm that.
যে আপনি যদি অনকল থাকেন উইদিন 30 to 40 minutes ইউ মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য হসপিটাল, কল করান, আমার ফোন দিবে না। সো আমার তো এত সমস্যা হয় না। আমি তো ওই যে ডাক্তার দম্পতি বলছেন আমার কি $1 মিলিয়ন দেবে, আমার $1 মিলিয়ন দরকার নেই। আমার সামান্যতম যে সম্মানটা দেখানো উচিত সেটা করবে না। হোয়াই শুড আই গো? তো আই ডিড নট গো দেয়ার। না গিয়ে ভালো করছি আমার মনে হয়। যদি কাউকে না যেতে দেওয়া হয়ে থাকে, ইট ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ আমার মনে হয় আর কি। তো যাই হোক, ওনাকে আলাদা করে ফেলা হয়েছে। আপনারা যে আলাপটা করছেন আমি একমত এটার সাথে। ওনাকে অনেক কিছু বুঝতে দেওয়া হয় না। উনি এখন ভ্লাদিমির ইলিচ লেনিন, প্রাভদার 1 কপি পেপার পান উনি। ডক্টর মাসুদ, আপনাকে আমি একটা কথা বলি। আমি আজ থেকে 15-20 বছর আগে, এক্সাক্ট ইয়ার এই মুহূর্তে আমার মাথায় নেই, অটল বিহারী বাজপেয়ী, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইউনাইটেড নেশনসে আসলেন। এখানে আসার পরে তিওয়ারি নামে এক প্রাক্তন অ্যাম্বাসেডর, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু দ্য ইউএস, ডক্টর তিওয়ারি, ওনার সাথে আমার পরিচয়। তিওয়ারি কথায় কথায় বললেন যে জেকব তুমি কি ব্যস্ত? আমি বললাম না। বলছে তুমি আসো আমার সাথে 1 কাপ চা খাও, আমি তোমার একটা সারপ্রাইজ দেব। ডক্টর তিওয়ারি আমাকে সানিসাইডের বাসা থেকে পিক করলেন। পিক করার পরে আমাকে নিয়ে গেলেন মিড টাউনে, পেন স্টেশনের একটা খাওয়ার দোকানে ঢুকবো। আমি বললাম আমারে পেন স্টেশনে নিতেছে কেন তিওয়ারি? আপনি জানেন পেন স্টেশনের একটা টেবিলে আমি আর উনি চা খাইতে বসছি, আমারে বলছে একটা ধাক্কা খাবা তুমি, কিন্তু আমারে প্রশ্ন করবা না, এনজয় ইট। একটু পরে ভারতের সিটিং প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমাদের সাথে জয়েন করলেন। কোন সিকিউরিটি নাই, কোন বন্ধু বান্ধব নাই। দেখলাম কি, আমি বসার পরে আমি মুখের দিকে তাকাই, তিওয়ারির দিকে তাকাই, অটল বিহারী বাজপেয়ীর দিকে তাকাই, আমি চিন্তা করি হোয়াট ইজ দিস? মাসুদ ভাই, আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না, উনি একজন বরেণ্য জনপ্রিয় ব্যক্তিত্ব। আপনার কাছে এটা নরমাল মনে হয় না মাসুদ ভাই, যে ডক্টর ইউনূস জ্যাকসন হাইটসে আসবেন, রাস্তায় হাঁটবেন, লোকজনের সাথে হ্যান্ডশেক করবেন, একটা রেস্টুরেন্টে ঢুকে 1 কাপ চা খাইবেন, বেরিয়ে যাবেন, জামাইকা যাবেন, আপনার চেম্বারে যাবেন, কোন জায়গায় হেঁটে একটা বাংলাদেশি চা খাবেন, একটা কুলফি খাবেন, এটা কি আপনার কাছে নরমাল মনে হয় না? উনাকে এমন ভাবে আইসোলেটেড করা হয়েছে, উনি ওখান থেকে বেরিয়ে তার মেয়েকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ওখানে যাবেন, মেয়েকে পর্যন্ত আইসোলেটেড করে তার কাছে যাওয়ার জন্য সময় লাগাইছে, দেরি করাই দিছে ওইখানে ঢুকা মিটিং করার জন্য। তো এখন আমি আর আপনি, এটা তো ভালো। এখন একটা টার্গেট, নীরা কিন্তু হঠাৎ করে একটা কোশ্চেন করছে, এ ধরনের জনপ্রিয় ব্যক্তিত্বকে জনগণ মারে না, এদেরকে মারে মিলিটারি, এদেরকে মারে বিদেশি এসপিওনাজ এজেন্সি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেরে ফেলার জন্য আয়না ঘরে যখন ভিজিটে গেছে, বালতির ভিতরে বোমা সেট আপ করছে আর্মির লোকজনরা, এসএসএফ আর পিজিআর তখন কারবাল ফলাইছে। এখন আমেরিকার মতো জায়গায় যেখানে একটা ইন্টেলিজেন্স কভারেজ আছে, আমেরিকার মতো জায়গায় যেখানে সিক্রেট সার্ভিসের কভারেজ আছে, আমেরিকার মতো জায়গায় যেখানে এফবিআই কভার করে, এনওয়াইপিডি কভার করে, সেখানে এসএসএফ আর পিজিআর লোকজনদেরকে এভাবে উলঙ্গ করে সার্চ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আইসোলেটেড করার কোন লজিক আপনার সামনে আছে কিনা ডক্টর মাসুদ? না, এখানে একটা জিনিসই, ফার্স্ট অফ অল যে আরো অনেক রিল্যাক্স হতে পারতো। আমরা মইনু আহমেদকেও দেখছি যখন সে ইয়েতে ছিল, তারও তো প্রচুর এগেনস্টে লোকজন ছিল। সেও তো জ্যাকসন হাইট আসছিল, সে এখানে ওখানে এই দোকানে সেই দোকানে কথাবার্তা বলে গেছিল একটু গার্ড টার্ড নিয়ে। এটা উনি করতে পারতেন, উনি তো আমেরিকাতেই থাকতেন একটা সময়। ওনার তো মনেও হতে পারে যে ওনার দেশবাসীর তো বেশিরভাগই ওনার প্রিয়, বা উনিও তাদের প্রিয়, তাদের সঙ্গে হাই হ্যালো করা খুব একটা ডিফিকাল্ট না। তবে একটা জিনিস সত্যি যে আমার আমি যত দেখতেছি ততই বেশি কনভিন্সড হচ্ছে যে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী টাইপের দল আর কি। আই এম মোর কনভিন্সড। এবং তারা যে কোনো রকম অত্যাচার অন্যায় এগুলো করলে পরে দে ফাইন্ড ইট ক্রেডিট, রিমোর্স হয় না তাদের কোনো। এটা একটা ক্রেডিটের মতন। ডিমটা মারার পরে দেখছেন মিজানের কথাবার্তা, ওই উনারে মারছি ডিম, মানে হি ইজ টেলিং ইট টু এভরিবডি। আবার যে ডিম মারাটা একটা এত হাই লেভেলের পিএইচডি টাইপের ডিগ্রি আর কি।
সে সবাই বলে বেড়াচ্ছে যে আমি ডিম মারছি, ভাবখানা কেবল ডিপ্লোমা পাইল পিএইচডির, এরকম একটা অবস্থা। তো এই যাদের থট প্রসেস, তারা একটা ভদ্রলোককে অসম্মান করতেও পারে। তার জন্য পিজিআর এসএসএফ থাকুক, কিন্তু আশা বন্ধ হবে কেন? পিজিআর এন্ড এসএসএফ উইল নট টেল টু এভরিবডি সে এখন কোথায় যাচ্ছে। তার প্ল্যান নিয়ে, তাকে নিয়ে যদি জ্যাকসন হেডে ঘুরে যায়, সে যাচ্ছে হাত বাড়ায় হেঁটে চলে গেল। কেউ কেউ তো রেডি না। মানে এগুলো পিজিআর বা এসএসএফরা জানে যে হাউ দে ক্যান ডু ইট, বাট দে অ্যাভয়েডেড দ্যাট। কেন অ্যাভয়েড করলো? আই হ্যাভ নো, আচ্ছা কেন অ্যাভয়েড করলো আমি ঠিক বলতে পারবো না। তবে দুটাই স্বাভাবিক। একটা, ওনার আসলে পরে আমরা সবাই খুশি হতো, মানুষ খুশি হতো, ওনার আরো বেশি ইয়ে বাড়তো সবার কাছে। আর একটা হচ্ছে যে আই ডোন্ট বিলিভ, এটা আমার ব্যক্তিগত, আই ডোন্ট বিলিভ আওয়ামী লীগ এনিওয়্যার। আপনি দেখেন না কালো কালো সেই লম্বা ওই ব্যক্তিটা, আর মোদিজি উই সাপোর্টও বলতে পারেন।